ব্যথা পাচ্ছি আমি ইমদাদ ভাই, দয়া করে ছেড়ে দাও আমায়। তুমি কিন্তু অন্যায় করছো আমার সাথে। এই সমাজে মুখ দেখাবো কি করে আমি? কেন অযথা আমায় কলঙ্কিত করছো? ইমদাদ আরও একটু চাপ প্রয়োগ করলো কলির হাতে। ফলস্বরূপ আরও একটা ছুরি ভাঙার শব্দ হলো। ভাঙা ছুরির টুকরোটা যেন কলির চামড়ার মাঝে গেঁথে গেল। ব্যথায় কোকিয়ে উঠল কলি। তবে ইমদাদের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সিগারেটের শেষ টানটা বসিয়ে অবশিষ্ট অংশ ফেলে দিল। ধোঁয়াটা ছাড়ল একেবারে কলির মুখের সামনে। বিরক্তিতে কলি নাক মুখ কুঁচকালো। সিগারেটের এই সামান্য ধোঁয়াটুকুও সহ্য হলো না কলির, যার ফলে কাশি উঠে গেল। ইমদাদকে কোনো কালেই পছন্দ করতো না কলি। তবে আজ সেই অপছন্দের মাত্রাটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকল। কাশি থামিয়ে ইমদাদকে উদ্দেশ্য করে বলল, এই তোর জানোয়ার কথাকার, কিসের বদলা নিচ্ছিস আমার উপর? আজ আমার জায়গায় যদি তোর বোন থাকতো তাহলে পারতি ওর জীবনটা এভাবে নষ্ট করতে? ইমদাদ বেশ গা ছাড়া ভঙ্গিতে বলল, একদম ঠিক বলেছিস, পারতাম না। তুই তো আর আমার নিজের বোন না। তুই হলি আমার সব থেকে বড় দুই শত্রুর মেয়ে আর বোন। তোকে যদি এখন এই চলন্ত টোটে থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেই তাতেও আমার আফসোস হবে না। কলি এবার ক্রন্দরত গলায় বলল, কেন এমন করছো আমার সাথে? বরপক্ষের লোকজনেরা এতক্ষণে নিশ্চয়ই সবাই চলে এসেছে। এখন যদি আমায় খুঁজে না পায় তাহলে আমার বাবার মান সম্মান থাকবে না। ইমদাদ দৃষ্টি ঘুরিয়ে কলির দিকে তাকিয়ে প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো, বরপক্ষের লোকজন এসে গেছে? হ্যাঁ, এতক্ষণে অবশ্যই এসে গেছে। ইমদাদ আপন মনে কিছুক্ষণ কী যেন একটা ভাবলো। ভাবনা শেষে মধ্যবয়স্ক টোটো চালক খলিলকে উদ্দেশ্য করে বলল, মামা ঘোরাও। আজ আর ঘুরতে যাওয়া হলো না। করিম সর্দারকে তার কলঙ্কিত মেয়ে ফেরত দিয়ে আসি। আজ থেকে পাড়ায় তোর নাম হবে কলঙ্কিত কলি। কথাটা বলে ইমদাদ হো হো করে হেসে উঠল। কলি ঠিকঠাকভাবে রেগেও যেতে পারল না, কেননা বাড়ি ফেরার কথাটা শুনেই ভয়ে বুক কাঁপছে। কেন জানে বাড়ি কী অবস্থা। এতক্ষণে তো নিশ্চয়ই সবাই জানতে পারেছে যে কলি বাড়িতে নেই। কে জানে কলির জন্য কী অপেক্ষা করছে আজ বাড়িতে। সর্দার বাড়ির একমাত্র মেয়ের বিয়ের বলে কথা। আয়োজন যে জাঁকজমকপূর্ণ হবে এটাই তো স্বাভাবিক। যদিও সর্দার বাড়ির আরও দুজন মেয়ে আছে, তবে সেই স্বীকৃতি তারা পায়নি। আশেপাশের সবাই জানে যে কথা কলি সর্দার ছাড়াও সর্দার বাড়ির আরও দুজন মেয়ে আছে। তবে যেহেতু বাড়ির সদস্যরাই তাদের নিজেদের মেয়ে হিসেবে স্বীকৃতি দেয় না, তাই আশেপাশে মানুষজনও আর তাদের নাম মাথার রাখার প্রয়োজন মনে করেনি। বিয়ে সম্পূর্ণ করার জন্য কাজী সাহেব যখন পাত্রীকে নিয়ে আসতে বললেন, তখনই বাঁধল বিপত্তি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কলিকে পাওয়া গেল না। নিচতলা, দোতলা, ছাদ, সামনের খোলা জায়গা, পিছন দিকের বাগান, সব জায়গায় কলিকে খোঁজা হলো, তবে কোথাও পাওয়া গেল না। বাড়ির মহিলারা যখন হন্যে হয়ে খোঁজার পরও কলির খোঁজ পেলেন না, তখন সবাই ভাবলেন এবারে বিষয়টা বাড়ির ছেলেদের জানানো উচিত। করিম সর্দার তখন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। বাড়ির প্রত্যেক পুরুষই তখন ছেলের বাড়ির লোকজনদের খাতির যত্নে ব্যস্ত। এ ভিড়ের মাঝে এসে করিম সর্দারকে ডেকে নিয়ে যাওয়াও বিরাট বড় ব্যাপার। মাথায় ঘোমটা টেনে সেই ভিড়ের মাঝে করিম সাহেবকে ডাকলেন ওনার স্ত্রী স্বামী। করিম সাহেব গেলেন স্ত্রীর সাথে একটা ফাঁকা জায়গায়, যেখানে লোকজনের উপস্থিতি খুবই কম। স্বামীকে কিছু বলার সুযোগ না দিয়েই করিম সাহেব গম্ভীর গলায় বললেন, তোমাকে বলেছিলাম না এত লোকজনের মাঝে আসবে না, তাও এমন জায়গায় এসেছো যেখানে শুধুমাত্র পুরুষ মানুষ। স্বামী দৃষ্টি মেজের ওপরে নিবদ্ধ করে নম্র স্বরে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, একটা দরকারি কথা বলার ছিল, সেজন্যই আপনাকে ডাকা। মেয়ের বিয়ের থেকেও বেশি এমন
কি দরকারি কথা আছে এখন? স্বামী কম্পিত গলায় বললেন, কলিকে খুঁজে পাচ্ছি না কোথাও। পুরো বাড়ি খুঁজেছি, তবুও কোথাও পাইনি। ওর ফোনটাও ঘরে পড়ে আছে। কিছু সময়ের জন্য থমকালেন করিম সর্দার। স্ত্রীর কথার মানেটা তিনি বোঝার চেষ্টা করলেন। এদিকে ভয়ে ততক্ষণে স্বামীর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তিনি কাঁপছেন ভয়ে, কেননা তিনি জানেন কলিকে খুঁজে না পাওয়ার সম্পূর্ণ রাগটুকু প্রথমে সে তার উপরে পড়বে। বেশ কিছুটা সময় চুপ করে থাকার পর করিম সর্দার প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলেন, খুঁজে পাচ্ছ না মানেটা কি? পার্লার থেকে ফেরেনি? পার্লারে তো যায়নি। পার্লারের মেয়েদেরকে বাড়িতে ডাকা হয়েছিল। আসলে বিয়ের বাড়িতে অনেক মানুষজন বারবার কলির ঘরে গিয়ে বিরক্ত করছিল, তার জন্য ওরা দরজাটা বন্ধ করে ওকে সাজাচ্ছিল। একটু আগে যখন আপনি কলিকে ডেকে পাঠালেন, তখন ওর ঘরে গিয়ে আমরা পাইনি ওকে। আসলে কোথায় গেল? স্বামীকে নিজের কথাটা সম্পূর্ণ করতে দিলেন না করিম সর্দার। নিজের সর্বশক্তি প্রয়োগ করে কষিয়ে একটা চর বসালেন। তাল সামলাতে না পেরে নিজের জায়গা থেকে একটু সরে গেলেন স্বামী। তবে খুব তাড়াতাড়ি আবার নিজেকে স্বাভাবিক করে মাথা নিচু করেই দাঁড়ালেন। করিম সর্দার রাগে চেঁচিয়ে উঠে বললেন, একটা কাজ তোমাদের দিয়ে হয় না। শুধু বলেছিলাম মেয়েটাকে দেখে রাখতে, সেটাও পারো না তোমরা করতে। তবে তোমাদের দিয়ে হবেটা কি? ওখানে পাত্র বসে আছে বিয়ের আসরে, আর তুমি আমায় বলছো মেয়েকে খুঁজে পাচ্ছ না। মস্করা করছো আমার সাথে। মেয়ে বেরোলো কি করে বাড়ি থেকে? স্বামী মিনমিনে গলায় বললেন, আমরা তো কেউ ভাবিনি যে ও এমন একটা দিন বাড়ি থেকে বের হবে। আর তাছাড়া ওর তো বিয়েতে তেমন কোনো আপত্তি ছিল না, খুশি ছিল সব কিছু। আয়োজন নিয়ে করিম সর্দার ফের রাগে চেঁচিয়ে উঠে বললেন, যদি খুশি ছিল তাহলে গেল কোথায়? কারোর সাথে সম্পর্ক ছিল তোমার মেয়ের, তার সাথে পালিয়ে গেছে আমাদের মুখ কালো করে, তাই না? নিশ্চয়ই তুমি পালাতে সাহায্য করেছো। স্বামী আঁতকে উঠে বললেন, কি বলছেন এসব? কলির কারোর সাথে সম্পর্ক ছিল না, ও পালায়নি। আমার মনে হয় কোনো দরকারি কাজে কোথাও একটা গেছে, ঠিক চলে আসবে। ছেলে কি বসে থাকবে তোমার মেয়ের জন্য? ওরা তাড়া দেওয়া শুরু করেছে। শিগগিরই তোমার মেয়েকে খুঁজে নিয়ে এসো, নয়তো তোমার মেয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে, আর তুমি বাড়ি ছাড়বে তোমার মেয়ের ভুলের কারণে। করিম সর্দার কথাটা বলতেই বসার ঘর থেকে চেঁচামেচির আওয়াজ এলো ওনাদের কানে। সেই সাথে পরিচিত এক মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজও এলো। সে কি হুতাশ করে গলা ছেড়ে কান্না জুড়েছে। করিম সর্দারের কানে স্পষ্ট এলো যে সেই মহিলা আবার কেঁদে কেটে কেটে চিৎকার করে করে সবাইকে জানাচ্ছে যে কলি পালিয়েছি। মাথাটা ঘুরে উঠল করিম সর্দারের। কি করবেন বুঝে উঠতে পারছেন না। আগে মনে হলো ওনার সর্বপ্রথম ওই মহিলাকে থামানো উচিত। সামনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আদেশের স্বরে বললেন, রোকসানাকে গিয়ে থামাও। স্বামী একটা শব্দ উচ্চারণ করলেন না, শুধু মাথা নাড়িয়ে স্বামীর আদেশ পালন করতে চলে গেলেন। গিয়ে দেখলেন বিরাট বড় বসার ঘরের ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রোকসানা কান্নাকাটি জুড়ে দিয়েছে, আর গলা ছেড়ে বারবার একটাই কথা বলছে, কলি পালিয়েছে। স্বামী তাড়াহুড়ো করে রোকসানার দিকে এগিয়ে গিয়ে ওকে নিজের দিকে ঘুরে দাঁড় করিয়ে ধীর গলায় বললেন, চুপ কর রোকসানা। অযথা নিজের ভাই ওর ওপর জমে থাকা রাগের বদলা আমার মেয়ের ওপর নিচ্ছিস কেন? চল এখান থেকে। স্বামী আশা করেছিলেন এবার হয়তো রোকসানা থামবে, তবে তেমন কিছুই হলো না। পূর্বের গলাতেই বললেন, এ কেমন শিক্ষা দিয়েছ মেয়েকে ভাবি, যে বিয়ের দিন পরিবারের কথা না ভেবে পালিয়ে গেল। তোমার মেয়ে তো এখন সুখে শান্তিতে ঘর সংসার করবে, কিন্তু আমরা এই পাড়ায় টিকবো কীভাবে সেটা ভেবেছে একবারও? স্বামী মুখ চেপে ধরলেন রোকসানার, ফিসফিসিয়ে বললেন, দয়া করে চুপ কর, আমার মেয়েটাকে রেহাই দে। কী ভেবে যেন থামলো রোকসানা। এদিকে পাত্রপক্ষের লোকজনের কানে ততক্ষণে চলে গেছে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনা। করিম সর্দার সহ বাড়ির বাকি পুরুষরা
তাদেরকে শান্ত করার চেষ্টা করলেন, সেই সাথে আশ্বস্ত করলেন যে মেয়ে পালায়নি, ঘরে আছে, তৈরি হচ্ছে। তবে তারা বিশ্বাস করলো না। মেয়েকে তৎক্ষণাৎ দেখতে চাইলেন তারা, তবে তারা পারল না মেয়েকে সামনে আনতে। ফলস্বরূপ তাদের বিশ্বাস করতেও পারল না। একজন মানুষও মেয়ে পক্ষের লোকজনকে কথা শোনাতে ছাড়ল না। যে যা পারল তাই বলল, আর সর্দার বাড়ির প্রত্যেকটা সদস্যকে চুপচাপ মাথা নত করে সব অপমান সহ্য করতে হলো। জীবনে প্রথমবার বোধহয় সর্দার বাড়ির লোকজন কারো সামনে মাথা নিচু করলো। কারো করা অপমান চুপচাপ সহ্য করতে হলো, কেননা যারা অপমান করছে তারা এতটাও সাধারণ যে না। সর্দার বাড়ির লোকজন তাদের মুখে মুখে তর্ক করবে আর তারা চুপচাপ শুনবে। এমনই বিশৃঙ্খল একটা পরিবেশে যখন সবাই দিক দিশা হারিয়ে ফেলেছে, কে কী করবে, কে কী বলবে, কেউ কিছুই বুঝে উঠতে পারছে না, ঠিক তখনই সদর দরজায় পা রাখল ইমদাদ আর কলি। ইমদাদ এখনো কলির হাতটা শক্ত করে ধরে আছে। বলা যায় কলিকে এক প্রকার জোর করে টেনে আনছে। বসার ঘরে বিশৃঙ্খল পরিবেশটা দেখে ইমদাদের পৈশাচিক আনন্দ হলো, কিন্তু বুক কেঁপে উঠল কলির। কলির বুঝতে বাকি রইল না কি কুচর উঠতে চলেছে আজ সদর বাড়িতে। সর্দার বাড়ির সম্মানকে সম্মানে বাড়ি ফিরিয়ে এনেছে সম্মানিত করিম সর্দার। একবার মাথা তুলে সদর দরজার দিকে তাকান, দেখুন বাড়ির নতুন জামাই দাঁড়িয়ে আছে। একটা বড় বিস্ফোরণ ঘটল বসার ঘরে। করিম সর্দার চমকে তাকালেন সদর দরজার দিকে। কনের সাজে লাল টকটকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে কলি। গায়ে কোনো গয়না নেই, হয়তো সেগুলো পরার সময় পায়নি। চোখ মুখ লাল টক টক করছে, আর সেটা কান্নার কারণেই, কেননা কলি এখনো কাঁদছে। কলির পাশে ছাই রঙের শার্ট আর কালো প্যান্ট পরে দাঁড়িয়ে আছে ইমদাদ। চুলগুলো এতটাই কোকড়া যে আঁচড়েছে নাকি এলোমেলো হয়ে আছে বোঝা যাচ্ছে না। দুগাল ভর্তি দাড়িগুলো বেশ অনেকটাই বড় হয়েছে। ইচ্ছাকৃতভাবে কিংবা শখ করে দাড়ি বড় করেনি, বরং অবহেলার কারণে দাড়ি কাটার ঠিক সময় হয়নি। এতটাই ব্যস্ত তিনি। শার্টের উপরের দুটো বোতাম খোলা, একটা বোতামের অস্তিত্ব সেখানে টের পাওয়া যাচ্ছে না, আর আরেকটা বোতাম ইচ্ছাকৃতভাবে খোলা রেখেছে। হাতের আঙুলের ভাঁজে আবার একটা আধপোড়া সিগারেটও দেখা যাচ্ছে। এইসব মিলিয়ে সর্দার পাড়ার সবচেয়ে সুন্দরী ভদ্র কথা কলির পাশে ওর হাত ধরে দাঁড়িয়ে আছে পাড়ার কুখ্যাত গুন্ডা কিংবা বখাটে যাই বলা হোক না কেন, ইমদাদ। তার নামের আগে পিছে কিছুই নেই। একসময় নামের শেষে সর্দার পদবিটা ব্যবহার করত, তবে এখন এই পদবিটার উপরে ঘেন্না জমেছে। আর যা কিছুর ওপর ইমদাদের ঘেন্না জমে তার অস্তিত্ব ইমদাদ নিজের জীবনে রাখে না, তাই পদবিটাও সরিয়ে ফেলেছে। এখন সে শুধুই ইমদাদ। ইমদাদ সদর দরজা পেরিয়ে ভেতরে পা রাখতে ধরল, তবে ঠিক তখনই ওর কানে করিম সর্দারের হুঙ্কার ভেসে এলো। থেমে গেল ইমদাদ। ভেতরে আর পা রাখা হলো না। বিয়ের বাটটা ঠেলে করিম সর্দার এগিয়ে গেলেন ইমদাদ আর কলির দিকে। করিম সর্দার কলির চোখে চোখ রাখতেই কলির মাথা নামিয়ে নিল। তা দেখে করিম সর্দার ইমদাদের দিকে তাকালেন, তবে ইমদাদ মাথা নামালো না। চোখের পলক অবধি পড়ল না তার। নির্বিকারভাবে তাকিয়ে আছে করিম সর্দারের চোখের দিকে। হাতে থাকা আধ পোড়া সিগারেটটাই আর টান দেওয়া হলো না। মেজের ওপরে ফেলে পায়ে পিষে ফেলল সেটা। ইমদাদের এই গুরুত্বপূর্ণ কাজের মাঝে করিম সর্দারের কণ্ঠস্বর ভেসে এলো ওর কানে। তুমি নিয়ে গিয়েছিলে আমার মেয়েকে, সর্দার বাড়ির সম্মানে তুমি হাত রেখেছিলে। ঘাড় ঘুরিয়ে করিম সর্দারের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ইমদাদ বলল, আপনার কথাটা একটু ভুল, একটু ঠিক। আমি যেমন নিয়ে গিয়েছিলাম কলিকে, ঠিক তেমনি কলি গিয়েছিল আমার সাথে। ভালোবাসি একে অপরকে। আপনি চাইলেন আর অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, কলির এটা তো হতে পারে না।
কলি চমকে তাকালো ইমদাদের দিকে, কিছু বলতেও পারল না, বাসা হারিয়ে ফেলেছে। কলিকে নিজের দিকে তাকাতে দেখে ইমদাদ ওর দিকে তাকিয়ে আলতো হেসে বলল, ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে। আর তুমি কাঁদছো কেন? আমায় হারিয়ে ফেলবে, এতক্ষণ তো সেই ভয়ে কাঁদছিলে, এখন তো আমি তোমার। তাহলে এখন কেন কাঁদছো? কলি অবিশ্বাস্য গলায় বলল, কি আজে বাজে কথা বলছো? তোমায় না পাওয়ার জন্য কাঁদতে যাব কেন আমি? হাত ছাড়ো আমার। কথাটা বলে খুব চেষ্টা করলো কলি ইমদাদের থেকে নিজের হাত ছাড়ানোর, তবে সফল হতে পারল না। ইমদাদ ফের বলে উঠল, আরে এখন তো বিয়েটা করে নিয়েছি, তারপরও ভয় পাচ্ছ কেন? কেউ আলাদা করতে পারবে না আমাদের। কলি বুঝলো ইমদাদকে বলে কোনো লাভ হবে না, সরাসরি করিম সর্দারকে উদ্দেশ্য করে বলল, বাবা বিশ্বাস করো, আমি ইমদাদ ভাইয়ের সাথে পালাইনি। আমাকে তো পার্লারের মেয়েগুলো বলেছিল যে ওরা নাকি সাজানোর যে জিনিসপত্রগুলো আছে সেই ব্যাগটা আনতেই ভুলে গেছে, তাই আমি যেন ওদের সাথে পার্লারে গিয়ে একেবারে সাজগোজ করেই ফিরি, না হলে দেরি হয়ে যাবে। আমি যেতে চাইনি, কিন্তু ওরা আমায় এক প্রকার জোর করে নিয়ে গিয়েছিল। আমি সব কিছু জানতাম না বাবা। কলি কথাটা বলতেই পিছনে দাঁড়ানো রোকসানা ওর দিকে তেড়ে এসে বলল, একদম মিথ্যা বলবি না কলি, তুই তো স্বেচ্ছায় গিয়েছিলি, নিজের পায়ে হেঁটে, তার সাক্ষী আমি। তুই বলতো যাওয়ার সময় আমায় এই মিথ্যে অজুহাতটা দিয়ে যাসনি। আর যদি তুই সাজতে গিয়েছিলি তাহলে ইমদাদের সাথে ফিরলি কী করে? বলে দিলেই হয় যে তোর পালানোর পরিকল্পনাই ছিল। বললাম তো ওরা আমাকে জোর করেছিল, জন্য আমি রাজি হয়েছিলাম, আমি না হলে যেতে চাইনি। রুকসানা মুখ ভেংচিয়ে বললেন, অমতে যাচ্ছিলি জন্য বুঝি বাড়ির পেছনের গেট দিয়ে গেলি? আবার গেলি ভালো কথা, বাড়ির গাড়ি নিয়ে গেলি না কেন? সবার চোখে আড়ালে ওই মেয়েগুলোর গাড়িতে গেলি, কি ভেবেছিস বুঝি না আমরা কিছু? তাহলে এই কারণেই পাড়ায় ইমদাদের বাড়িতে যেতি, কে জানে আর কি করে বেরিয়েছিস? শুধু প্রেম প্রেম খেলাই খেলেছিস নাকি এর থেকেও? আজ প্রথম রোকসানা এত বড় একটা কথা বলে দিল, তারপরও ওকে কেউ থামালো না। কলি করিম সর্দারকে উদ্দেশ্য করে ক্রন্দরত গলায় বলল, বাবা আমি। কলি কথাটা বলতেই করিম সর্দার ওকে চড় মারার জন্য উদ্যত হলেন। ভয়ে কলি দু চোখ খিসে বন্ধ করে নিল, তবে সৌভাগ্যক্রমে চটটা কলির গায়ে পড়ল না। তার আগে ইমদাদ করিম সর্দারের হাতটা ধরে ফেলল। কলিকে আড়াল করে দাঁড়িয়ে গম্ভীর গলায় করিম সর্দারকে উদ্দেশ্য করে বলল, গায়ে হাত তুলতে আসবেন না, মুখ আছে যা বলার মুখে বলুন। আমিও মুখে বলছি, না হলে একবার যদি হাত চলা শুরু হয় তাহলে এখানে অনেক কিছু ঘটে যেতে পারে। আর আমি কিন্তু বয়সের তোয়াক্কা করব না, যে বেশি বেয়াদবি করবে সে বেশি মার খাবে। আর সেই তালিকায় যে আপনার নামটা প্রথমে থাকবে সেটা নিশ্চয়ই আপনি নিজেই খুব ভালো করেই জানেন। ইমদাদ যে কলিকে মার খাওয়ার হাত থেকে বাঁচালো, তার জন্য কলির মাঝে বিন্দু পরিমাণ কোনো কৃতজ্ঞতাবোধ দেখা গেল না। রাগান্বিত গলায় বলল, আমাদের বাবা মেয়ের মাঝখানে তুমি কেন কথা বলছো? বাবা তুমি আমাকে মারো, যত ইচ্ছা মারো, শুধু আমার কথা বিশ্বাস করো। এ পর্যায়ে ইমদাদের অভিব্যক্তির পরিবর্তন ঘটল। হঠাৎ করে চোখ দুটো একটু ছলছল করে উঠল। কলির দিকে ঘুরে দাঁড়িয়ে দু হাতের আজলাই কলির মুখটা নিয়ে ব্যথাতুর গলায় বলল, যদি আমাকে সবার সামনে ছোট করাই ছিল তাহলে বিয়ে করলে কেন কলি? শুরুতেই বলে দিতে পারতে আমার প্রতি তোমার ভালোবাসা নেই। আমি তোমার জন্য এত কিছু করলাম, নিজের জীবনের তোয়াক্কা করলাম না, আর তুমি কিনা এখন আমার ভালোবাসা অস্বীকার করছো? এটা কি সত্যি আমার প্রাপ্য? কলি এবারে সত্যি বাকরুদ্ধ হয়ে গেল। কি বলছো এসব ইমদাদ? বুঝে উঠতে পারছি না। কলি তো এখন এটাও বুঝতে পারছে না ইমদাদ সজ্ঞানে এ কথাগুলো বলছে নাকি মাথার কোনো সমস্যা হয়েছে। এদিকে ইমদাদ আর কলির বিয়ে হোক বা না হোক সেটা বড় ব্যাপার না। পাত্রপক্ষের লোকজনের কাছে মেয়ে তো সত্যি পালিয়েছিল, আবার বাড়ি
ফিরেছে সেই ছেলের সাথেই। দুটো অল্প বয়সী ছেলে মেয়ের মাঝে নিশ্চয় স্বাভাবিক সম্পর্ক ছিল না। আবার ছেলেটা তো জোর গলায় ভালোবাসার কথা বলছে, তার মানে ব্যাপারটা মাঝে নিশ্চয় ঘাবলা আছে। আরও যতটুকু অপমান করা বাকি ছিল সেটুকুও তারা করে নিল। বাড়ি ছাড়ার আগে কোলের হবু বর কোলের বাবার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালেন এবং তার সেই ঠান্ডা দৃষ্টির মাঝেই যেন তিনি হুমকি দিয়ে গেলেন কোলের বাবাকে। করিম সর্দার কিছুই বলতে পারলেন না। চলে গেল পাত্রপক্ষের লোকজন, একে একে অতিথিরাও সবাই চলে গেল। বাড়িতে এখন কেবল সর্দার, বাড়ির লোকজন উপস্থিত আর বাড়ির চাকর বাকর। কলির হাতটা তখনও ইমদাদের হাতের মুঠোয়। বাড়িটা যখন একেবারে অতিথি শূন্য হয়ে পড়লে তখন হঠাৎ করেই ইমদাদ কলির হাতটা ছেড়ে দিয়ে এক প্রকার ছুঁড়ে মারল কলিকে। কলি হুমড়ি খেয়ে পড়ল মেঝের ওপরে, করিম সর্দারের ঠিক পায়ের কাছে। করিম সর্দার যেন অনেক কিছুই আন্দাজ করতে পারলেন, তবে তারপরও তিনি আগে আগে কিছু বললেন না, মেয়েকে উঠতে সাহায্যও করলেন না। সামনে এগিয়ে এসে মেয়েকে তুললেন। ইমদাদ এগিয়ে গেল করিম সর্দারের দিকে। ওনার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে করিম সর্দারের চোখে চোখ রেখে বলল, কষ্ট হচ্ছে করিম সর্দার? কিসের জন্য কষ্ট হচ্ছে? নিজের সম্মান হারানোর জন্য নাকি মেয়ের কপাল পোড়ার জন্য? মনে পড়ে আজ আপনার মেয়ে যেমন একটা লাল রঙের শাড়ি পরে আছে, ঠিক তেমনি একটা লাল রঙের শাড়ি পরে আমার 3 মাসের অন্তঃসত্ত্বা বোন আত্মহত্যা করেছিল। মনে পড়ে সেই দিন আমার বাবা আহাজারির কথা, মনে পড়ে সেই দিন আমাদের ভাই বোনদের কান্নার কথা, মনে পড়ে সেই দিন ঠিক কিভাবে আমার বোনের গর্ভে থাকা আপনার ছেলের সন্তানকে অবৈধ বানিয়েছিলেন আপনারা সবাই মিলে। ঘরের এক কোণার দিকে দাঁড়িয়ে আছে কাফিল। ইমদাদের বলা কথাটার প্রভাব সব থেকে বেশি কাফিলের ওপরই পড়ল। তবে কাফিল সেটা ওর পাশে দাঁড়ানো স্ত্রী মুনমুনকে বুঝতে দিতে চাইল না। এদিকে করিম সর্দারকে চুপ করে থাকতে দেখে ইমদাদ ফের বলে উঠল, এক কথাতেই মুখ বন্ধ হয়ে গেল। আর আপনার পিতা কোথায়? আমার সম্মানিত দাদামশাই কোথায়? ওনাকে একবার ডাকুন। ওনার এক নাতনির জীবন নষ্ট হওয়ার পর ওনার অনুভূতিটা কেমন আমি জানতে চাই। তারপর আমি জানতে চাইব আমার বোনের জীবন নষ্ট করার পর ওনার অনুভূতিটা কেমন ছিল। তোকে যদি আজ এখানে জ্যান্ত পুঁতেও ফেলি তাও কেউ আমার কিছু করতে পারবে না, জানিস তুই এই কথাটা খুব ভালো করে। ইমদাদ হো হো করে হেসে উঠে বলল, একবার আমার গায়ে হাত দিয়েই তো দেখুন, আপনার নিজের ছেলে আপনার শত্রু হয়ে দাঁড়াবে। সে হয়তো এখন আমার সঙ্গে কথা বলে না, এখন আমরা দুজনের শত্রু। তবে আমি জানি আজও যদি ইমদাদের শরীর থেকে রক্ত ঝরে তবে সবার প্রথমে আপনার ছেলের চোখ দিয়েই জল বেরোবে। করিম সর্দারকে কথাটা বলে ইমদাদ তাকালো কলির দিকে। কলি তখনও কাঁদছে। ইমদাদ ঠাট্টার সাথে বলল, এখনও কাঁদছো কেন কলি? দেখো তোমার বিয়ে ভেঙে গেছে, সবাই জেনে গেছে তুমি ভালোবাসার টানে তোমার প্রেমিকের সাথে পালিয়েছিলে। তুমি যেমন বলতে যেমন আমার বোন জোর করে তোমার ভাইকে বিয়ে করেছিল, আমি কিন্তু তেমনটা করিনি। আমরা দুজন তো একে অপরকে ভালোবেসে বিয়েটা করেছি। কিন্তু এখন তুমি আমাকে কেন ঠকাচ্ছ? কথাটা বলে ইমদাদ আবারও হো হো করে হেসে উঠল। ইমদাদের মনে হলো ওর আর এখানে থাকার কোনো দরকার নেই, সব কাজটা শেষ। তবে এবারে যাওয়া যাক। পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরালো, মনের সুখে একটা টান দিল। কলি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে ইমদাদের দিকে। ইমদাদ ঘুরে দাঁড়িয়ে আবারও দরজার দিকে হাঁটা ধরলে পিছন থেকে কলি বলে উঠল, কেন করলে আমার সাথে এমনটা? আমি কি ক্ষতি করেছিলাম তোমার? ইমদাদ পেছন ফিরে তাকালো কলির দিকে। চোখ দুটো জল জল করছে। সেই চোখ দুটোর মাঝে যেমন রাগ আর ক্ষোভ জমে আছে, তেমনই জমে আছে একরাশ হাহাকার, জমে আছে কিছু ব্যর্থতার কষ্ট। ইমদাদ বেশ শান্ত গলায় কলিকে উদ্দেশ্য করে বলল, এটা তোর শাস্তি। তোকে শুধু বোঝালাম যে সব সময় যাকে দোষ দেওয়া হয় সে অপরাধী হয় না। তোকে শুধু বোঝালাম যে মেয়েরা অপরাধী না হয়েও সব অপরাধের দায়
তাদের কাঁধে গিয়ে পড়ে। শুধু এতটুকু বুঝালাম যে সব সময় আমরা চোখের সামনে যা দেখতে পাই সেগুলো সত্যি হয় না। আমাদের আড়ালে অনেক কিছু ঘটে যে সত্যি শুনলে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কলিং বেলের আওয়াজে পেতেই দরজা খোলার জন্য ছুটে গেল ইকবাল। তবে দুঃখের বিষয় হলো সিটকিনি খোলার সাধ্য তার নেই। ইকবাল গলা উঁচিয়ে ছোট ভাইয়া বলে ডাকলো। ইমাদ তখন ঘরে বসে পড়ছে। ইমাদের কাছে একটুও সময় নেই যে এদিক ওদিক তাকাবে, কিন্তু তবুও ইকবাল এত জোরে ডাকছে যে ডাকটা ওর কানে গেল এবং পড়া থামাতে বাধ্য হলো। নিজেও গলা উঁচিয়ে ইকবালকে উদ্দেশ্য করে বলল, আপুকে বল খুলে দিতে, আমি এখন পড়ছি, যেতে পারবো না। ইকবাল বাধ্য হয়ে গলা উঁচিয়ে আপু আপু বলে ইয়াসমিনকে ডাকলো। ইয়াসমিন তখন রান্নাঘরে রান্নার জন্য ব্যস্ত, কিন্তু যেহেতু ইকবাল দরজা করতে পারবে না তাই বাধ্য হয়ে দরজা খোলার জন্য আসতে হলো। দরজা খুলে ইমদাদের মুখটা দেখতেই ইকবাল খুশিতে লাফিয়ে উঠল। ইকবালের হাস্যোজ্জ্বল মুখটা দেখে মুহূর্তের মাঝে ইমদাদের মন মেজাজ সব ভালো হয়ে গেল। এই বাড়ির সব থেকে ছোট সদস্য ইকবাল, বয়স মাত্র 10 বছর। সব থেকে বেশি চঞ্চলও সে, আর তার এই সব গুণ মিলিয়ে বাড়ির সব থেকে আদরের সদস্য ইকবালই। ইমদাদ জুতোটা খুলে একপাশে রেখে ভেতরে ঢুকতে ইকবাল গিয়ে দুহাতে কোমর জড়িয়ে ধরল ইমদাদের। ইমদাদও পাল্টা জড়িয়ে ধরল ভাইকে। সঙ্গে সঙ্গে ইকবাল একে একে সেই সব কিছু আবার মনে করিয়ে দিল ইমদাদকে, যেগুলো আনতে বলেছিল। ইমদাদ খুব মনোযোগ দিয়ে সব কিছু শোনার পর একটা বড় শপিং ব্যাগ ইকবালের দিকে বাড়িয়ে বলল, যা যা চেয়েছিলি সব এর ভিতরে আছে, ঘরে গিয়ে মিলিয়ে নে। আর যদি ভুলক্রমে কিছু আনতে ভুলে গিয়ে থাকি তবে কাল এনে দেব আবার। ইকবালের কোনো কিছু শোনার সময় হলো না, আর দৌড়ে চলে গেল ঘরে। দরজাটা খুলে দিয়ে ইয়াসমিন আবার রান্নাঘরে চলে গিয়েছিল। ইমদাদ নিজের ঘরে যাওয়ার আগে রান্নাঘরে গেল দেখার জন্য যে ইয়াসমিন কি করছে। এই জন্য বলি একটা লোক রেখে দেই, একা এত কিছু রান্না করা যায়। ইমদাদের কথাটা শুনে ইয়াসমিন আলতো হেসে বলল, এই জন্য তো আমি বলি তুমি একটা বিয়ে করে নাও, তাহলে আমার ঘরের কাজ করাও একজন সাথী হয়ে যায়, গল্প গুজব করে সময় কাটানোরও একটা সঙ্গী পেয়ে যায়, আর সারাদিন শেষে বাড়ি ফিরে তুমিও মন মেজাজ ভালো করার জন্য একটা মানুষ পেয়ে যাও। কথাটা বলে ইয়াসমিন ইমদাদের দিকে তাকিয়ে ফের একটু হাসলো। ইমদাদ কণ্ঠে একরাশ অনীহা প্রকাশ করে বলল, মেয়ে মানুষ মানে আজগবি ঝামেলা। সবাই তো আর আমার বোনের মতো শান্ত ভদ্র না যে সব পরিস্থিতিতে আমায় বুঝবে। তাই অন্যের বোনকে আমি আমার ঘরে তুলব না। আমার ঘর আলো করে আমার বোনই থাকুক। বোনকে বিয়ে দেওয়ার ইচ্ছে নেই নাকি? একদিন তো আমাকে পরের ঘরে পাঠাতে হবে। ইমদাদ ইয়াসমিনের কথায় আপত্তি জানিয়ে বলল, ওহো, এই ভুল ইমদাদ করবে না। রাস্তা থেকে একটা অনাথকে কুড়িয়ে এনে বিয়ে দিয়ে ঘর জামাই করে রেখে দিব। আমার বোনের সংসার আমার চোখের সামনেই হোক। এক বোনকে চোখের আড়াল করে তো হারিয়ে ফেললাম। হঠাৎ করে পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে উঠল। ইমদাদ কোনো একটা ভাবনার মাঝে হারিয়ে গেল। ইয়াসমিনের রান্নার হাতটাও থেমে গেল, তবে খুব তাড়াতাড়ি আবার নিজেকে স্বাভাবিক করলো। পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য ইমদাদকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে খেতে বসো, আমার রান্না শেষ। ইমদাদের ধ্যান ভাঙল। চলে যেতে ধরলে পিছন থেকে ইয়াসমিন ভাইয়া বলে ডেকে উঠল। ইমদাদ ঘাড় ঘুরিয়ে তাকাতে ইয়াসমিন জিজ্ঞেস করলো, ওই বাড়িতে গিয়েছিলে? কলি শ্বশুর বাড়িতে চলে গেছে এতক্ষণে নিশ্চয়ই, তাই না? ইমদাদ থমকালো, কিছুক্ষণ ভাবলো কি উত্তর দেওয়া যায়। ইমদাদকে চুপ করে থাকতে দেখে ইয়াসমিন ফের বলে উঠল, কি হলো? জানো না তুমি কিছু যাওনি? না, সময় হয়ে ওঠেনি। বিয়ে যেহেতু ছিল গেছেই হয়তো শ্বশুর বাড়ি। আর কপাল যদি পড়ে তাহলে বাপের বাড়িতেই পড়ে আছে। তোর আমার সেই সব ভেবে কাজ নেই। ও শ্বশুর বাড়িতে গেলে যাক, বাপের বাড়িতে থাকলে থাক, নয়তো রাস্তায় পড়ে মরুক।
গে এইসব গিরগিটিদের নিয়ে কথা বলতেই আমার বমি পায়। কথাটা বলে ইমদাদ চলে গেল নিজের ঘরে। ইয়াসমিন একটা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের রান্নায় মনোযোগ দিল। রান্নাবান্না শেষে টেবিলে খাবারগুলো বেড়ে তিন ভাইকে ডাকলো। ইকবাল আর ইমদাদ এসে বসলো ঠিকই, তবে ইমাদের দেখা পাওয়া গেল না। সামনের ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে ইমদাদ প্রশ্নান্তক গলায় ইয়াসমিনকে জিজ্ঞেস করলো, ইমাদ খেয়ে নিয়েছে নাকি? না, তোমার ভাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধর। এক রাতের মধ্যে পুরো বই শেষ করতে হবে। এমনি দিনেই তো ঘুমোই না, কালকে আরও পরীক্ষা। দেখো গিয়ে আনতে পারো কি না। ইয়াসমিনের কথাটা শুনে ইমদাদ ইমাদকে ডেকে উঠে বলল, ইমাদ, ভাত খেতে আয়, পড়াশোনা পরে হবে, আগে তোকে বাঁচতে হবে। ইমাদ গলা উঁচিয়ে বলল, পড়া আমার কিচ্ছু হয়নি ভাইয়া, গলা দিয়ে খাবার নামবে না। তোমরা খেয়ে নাও, আমি ঘুমানোর আগে খেয়ে নেব। ইমদাদ এবার একটু কড়া গলায় বলল, আমি খেতে আসতে বলেছি তোকে, 2 মিনিটের মধ্যে আমি তোকে এখানে দেখতে চাই। এবারে আর ইমাদের উত্তর পাওয়া গেল না। ইমদাদ ইয়াসমিনকে খাবার বেড়ে দিতে বলল প্লেটে। একটু পর ইমাদ এসে চেয়ারে বসে ইয়াসমিনকে তাড়া দিয়ে বলল, আপু, তাড়াতাড়ি খেতে দাও, সময় চলে যাচ্ছে। ইয়াসমিন এবারে রাগান্বিত গলায় ঝাড়ি মেরে বলল, চুপ করে খেতে বসতো, সবসময় এত পড়া করে মাথা খেতে হবে না আমাদের। থেমে গেলে ইমাদ আপাতত পড়াশোনা নিয়ে কোনো কথা তুলল না। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো নিজেদের ঘরে চলে গেল। ইমদাদ ঘরে গিয়ে আগে ল্যাপটপটা খুলে বসলো, কয়েকটা দরকারি ইমেল চেক করলো। একটু পর মনে হলো আসল কাজটাই তো এখনও করা হয়নি। তাড়াহুড়ো করে ল্যাপটপটা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে নিজের এক বন্ধুকে কল লাগালো। কয়েকবার রিং হতেই সাদিক ফোনটা রিসিভ করলো। ইমদাদ উদ্বিগ্ন গলায় বলল, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিস? সাদিক ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না রে ভাই, পাইনি। ভদ্রমহিলা নাকি বিরাট ব্যস্ত, আগামী সপ্তাহ আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না। আমার তো এখন মনে হচ্ছে আমরা বোধহয় কোনোদিনই অ্যাপয়েন্টমেন্ট পাবো না। অযথাই প্রশংসা শুনেছি ওনার, না, ভুল শুনিনি আমরা। আমি নিজে খোঁজে নিয়েছি, ওনার প্রশংসা আছে জন্যই তো এত ব্যস্ত, সবাই ওনার সাথে দেখা করতে চায়। শোন, একটা কাজ করি, এভাবে কলে হবে না, আমরা কাল সোজা ওনার অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর শোন, ওদিকের খবর কি? ঠিকঠাকভাবে চলছে তো সব কিছু? সাদিক ইমদাদকে আশ্বস্ত করে বলল, সব ঠিক আছে, চিন্তা করিস না, তুই ঘুমো এখন, সারাদিন অনেক ছোটাছুটি হয়েছে। ইমদাদ ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। সত্যি আর কোনো কাজে হাত দিতে ইচ্ছে করলো না, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। তবে ইমদাদ বুঝতে পারছে না এতটা ক্লান্ত লাগছে কেন। অন্তত মন মেজাজটা তো ফুরফুরে থাকার কথা ছিল। আজকে একটু হলেও নিজের প্রতিশোধ পূরণ করতে পেরেছে, তারপরও শান্তি পাচ্ছে না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে ভেতরে। মাঝে মাঝে তো মনে হচ্ছে অপরাধ বোধ কাজ করছে। ভেতর থেকে কেউ যেন একটা বলছে ইমদাদকে যে ও ঠিক করেনি। সঙ্গে সঙ্গে আবার ইমদাদের মনে পড়ল কলির বলা কিছু বাক্য। মুহূর্তের মাঝে মনের ভিতরে যে অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠতে ধরেছিল তাকে দমিয়ে দিল, সেই সাথে নিজেও নিজেকে বোঝালো যা করেছে ঠিক করেছে। সর্দার বাড়ি মেয়ের এমন অপমানই প্রাপ্য। আজ দুপুর থেকেই কামাল সর্দার একটু অসুস্থ ছিলেন, বাড়িতেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সারাদিন মিলিয়ে যতটুকু সুস্থ হয়েছিলেন, নাতনির বিয়ে ভেঙে যাওয়ার শরীরটা আবারও খারাপ করেছে। এখন তার ঘরে একটা আলোচনা সভা বসেছে বাড়ির সব পুরুষদের নিয়ে, সেখানে কোনো মেয়ের স্থান হয়নি এবং এটাই সর্দার বাড়ির নিয়ম। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় মেয়েদের থাকতে নেই। তাদের কাজ ঘর গোছানো, রান্নাবান্না করা আর বাড়ির পুরুষদের যেন কোনো অসুবিধে না হয় সেদিকে খেয়াল রাখা। কোনো বিষয়ে সিদ্ধান্ত
নেওয়ার কিংবা নিজেদের মতামত প্রকাশের অধিকার তাদেরকে দেওয়া হয়নি। করিম সর্দার গুরু গম্ভীর ভঙ্গিতে কামাল সর্দারকে উদ্দেশ্য করে বললেন, কিছু পরামর্শ দিন আব্বা, কি করা যায়? এই মেয়েকে নিয়ে কি করব এখন আমি? অন্য কোথাও বিয়ে দেওয়া সম্ভব বলে তো আমার মনে হয় না। কামাল সর্দার উত্তর দেওয়ার আগেই পাশ থেকে করিম সর্দারের ছোট ভাই কামাল বলে উঠল, অন্যত্র বিয়ে দেওয়ার কথা তুমি ভাবছই বা কী করে? তোমার মেয়ে তো বিয়ে করে এসেছে, বলে গেল তো ইমদাদ। এখন মেয়ের সংসারের ব্যবস্থা করে দাও। করিম সর্দার অগ্নিদৃষ্টিতে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে সাবধানী গলায় বললেন, একবার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো, ছেড়ে দিলাম। দ্বিতীয়বার আর এই কথা মুখেও আনবে না। আমার জামাই হিসেবে ওই ছেলেকে কোনোদিনও মেনে নেব না। দরকার পড়লে মেয়েকে জ্যান্ত নদীতে ভাসিয়ে দেব, তবু ওই ছেলের সাথে সংসার করতে পাঠাবো না। কালাম তাচ্ছিল্য গলায় বলল, এসব যে তোমার মুখের কথা সেটা খুব ভালো করে আমার জানা আছে। এখন রাগের মাথায় বলছো মেয়েকে নদীতে ভাসিয়ে দেবে, কিন্তু ভাসানোর সময় এলে ঠিকই থেমে যাবে। তখন ঘুরিয়ে ফিরিয়ে ওই ছেলের বাড়িতেই পাঠাতে হবে। তাছাড়া কে ঘরে তুলবে তোমার মেয়েকে? নিজের জীবনটা তো নষ্ট করলোই, সেই সাথে আমাদের সম্মানও শেষ করলো। এর থেকে যদি জন্মের পরে গলা টিপে মারতে, তবে আজকে এই দিন দেখতে হতো না। করিম সর্দার হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁত পিষে বললেন, ভুলটা তো ওখানেই করেছি। এতক্ষণে কথা বলে উঠলেন কামাল সর্দার কিঞ্চিত বিরক্তকর গলায় বললেন, থামো তোমরা। করিম, এটা মাথা গরম করার সময় না। আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির সম্মান। আর কিসের বিয়ে? যে বিয়ে কোনো প্রমাণ, কোনো সাক্ষী নেই, সেই বিয়ে আমরা মানি না। খুব শীঘ্রই মেয়ের বিয়ের ব্যবস্থা করো করিম। এটা অসম্ভব আব্বা, কোনো উঁচু পরিবারের মেয়ের বিয়ে দেওয়া সম্ভব না। আপনার কি মনে হয় সেলিম সাহেব এত বড় অপমান বদলা নেবে না? ওনার কথা বাদ দিন, যাওয়ার সময় ওনার ছেলে যেভাবে তাকিয়েছিল আমাদের দিকে, আমার তো রুহ কেঁপে উঠছিল। বাড়ির বাইরে তো আমি তোমায় খুঁজতে বলিনি, বাড়ির ভেতরেই তো তোমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে আছে। করিম সর্দার ঠিক বুঝলেন না যে ওনার বাবা কার কথা বলছেন। ফলস্বরূপ জিজ্ঞেস করলেন, কার কথা বলছেন আপনি? কেন, তোমার ভাইয়ের ছেলে শাহিন আছে তো? যত তাড়াতাড়ি সম্ভব ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। উপস্থিত প্রত্যেককেই চমকে উঠল। শাহিন তখন সেখানে উপস্থিত নেই, যদিও থাকতো তবে চমকানোর সাথে সাথে খুশিও হতো। তবে শাহিনের দুর্ভাগ্য, কলির বিয়ে হয়ে যাচ্ছে, সেই শখেই আজ বাড়ি ছেড়েছে। পরিস্থিতি কিছুক্ষণের জন্য থমথমে হয়ে গেল। হঠাৎ করে কামাল সর্দারের কথায় তীব্র আপত্তি জানিয়ে বলল, কি বলছেন আব্বা? এসব হয় না। কলি এখন আমার ছেলের উপযুক্ত নেই। কামাল সর্দার ছেলের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বললেন, নিজেকে প্রশ্ন করো, তোমার ছেলে কলির যোগ্য কিনা। কলির বাবা যদি এই বিয়েতে রাজি হয়, তবে তোমার ছেলের কপাল ভালো। কলির জন্য ছেলে পেতে পারি, তবে তোমার ছেলের জন্য কোনো ভালো পরিবার থেকে মেয়ে পাওয়া সম্ভব নয়। যে ছেলে দিনরাত মদ গাঁজার নেশায় ডুবে থাকে, সেই ছেলেকে মেয়ে দেবে কোন ভালো পরিবার? আর যদি কোনো ছোট পরিবার থেকে মেয়ে আনার ইচ্ছে থাকে, তবে আপত্তি জানাতে পারো এই বিয়েতে। সেক্ষেত্রে যৌতুকের টাকা পয়সাও ছোট অঙ্কেরই পাবে। আর এখানে কলির সাথে ছেলের বিয়ে দিলে অর্ধেক সম্পত্তি পেয়ে যাবে। থেমে গেল কামাল সর্দার এবারে বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি বলছো এ ব্যাপারে? রাজি শাহিনের সাথে বিয়ে দিতে তো করিম সর্দার বললেন, আপনার কথা ফেলার সাধ্য নেই আমার আব্বা, তবে শাহিন হয়তো একটু বেশি উপযুক্ত। কেন? হ্যাঁ মানছি, ওর মাঝে খুঁত আছে ঠিকই, তবে তারপরও নিজের সম্মান বাঁচানোর একমাত্র উপায় হিসেবে তোমার কাছে শাহিনী আছে। আর তাছাড়া বিয়ের পর মেয়ে চোখের সামনেই থাকবে, সমস্যা কি? ইমদাদের কাছে যদি হারতে না চাও, তাহলে শাহিনের সাথে বিয়ে দিয়ে দাও। আমার কথা শোনো, তোমার আব্বা তোমাদের খারাপ চায় না। চুপ করে গেলেন করিম সর্দার।
অনেক কিছু ভাবনা চিন্তার পর বুঝলেন তার আব্বার কথাই ঠিক। নিজের সম্মান বাঁচানো, সেই সাথে ইমদাদকে হারানোর একটা উপায়ই আছে ওনার কাছে। করিম সর্দার জানেন না সত্যি ইমদাদ আর কলির বিয়েটা হয়েছে কিনা, তবে যদিও হয়েও থাকে তাতেও যায় আসে না। দরকার হলে মেয়ের বিয়ে লুকিয়ে দেবেন, হ্যাঁ কলির বিয়ে দিয়ে দেবেন শাহিনের সাথে। তবেই তো হয়ে গেল ইমদাদের হার। বেশ সকাল সকাল ইমদাদ ঘুম থেকে উঠে পড়ল। আজ একটা গুরুত্বপূর্ণ কাজে শহরের বাইরে যেতে হবে। রাতে বাড়ি ফিরবে, কিন্তু জানে না মাঝে মাঝে এমন হয়, হুট করে একদিন শহরের বাইরে চলে যায়, 2-3 দিনে আর ফিরতে পারে না। কোথায় যায়, কী কাজে যায় কেউ জানে না। ইমদাদের ভাই বোন কখনো ওর থেকে জবাবদিহি চায়নি। ওদের বিশ্বাস আছে ইমদাদের ওপর। ইমদাদ যে সকালে বেরোবে সেই খবর রাতেই ইয়াসমিন জেনেছিল, তাই সে নিজেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করে ভাইকে খেতে দিল। খাওয়া দাওয়া শেষে তৈরি হয়ে ইমদাদ বেরোনোর প্রস্তুতি নিল। দরজা খুলতে চমকে উঠল ইমদাদ। সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং কলি। কলিও হয়তো এখনই কলিং বেল বাজাতো, তবে তার আগেই ইমদাদ দরজা খুলেছে। ইমদাদের সাথে তখন ইয়াসমিনও আছে। এই সময়ে কলিকে এখানে দেখে ইয়াসমিন চমকালো, বিস্ময় ভরা কণ্ঠে বলল, কলি তুমি এখানে কি করছো? ইয়াসমিনের প্রশ্নটা কলির কানে গেল না। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ইমদাদের দিকে। ইমদাদও সুচালু দৃষ্টিতে কলির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ওর অভিব্যক্তি। রাগে কলির চোখ দুটো জ্বলজ্বল করছে, মনে হচ্ছে ভস্ম করে ফেলবে ইমদাদকে। ইমদাদ কিছু বলে ওঠার আগেই কলি নিজের কোমল হাত দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে ইমদাদের গালে কষিয়ে একটা চড় বসালো। ইয়াসমিন আঁতকে উঠে বলল, মারছো কেন কলি? এটা কেমন ব্যবহার? কলি এবারে ইয়াসমিনের প্রশ্নের কোনো উত্তর দিল না। ইমদাদের দিকে আঙুল উঁচিয়ে রাগে দাঁত কিরমিরিয়ে বলল, তোর জন্য আমার জীবন নষ্ট হয়েছে। ওই শাহিনের মতন একটা চরিত্রহীন লম্পট এর সাথে আমার বাবা বিয়ে ঠিক করেছে আমার তোর জন্য। এই বিয়ে তো আমি কোনো মতেই করব না। সেই সাথে তোকেও একটা কথা বলে যাচ্ছি, তোর জীবন ধ্বংস করে ছাড়বো আমি। নিজের হাতে তোর জীবন যদি সারখার না করেছি, তবে আমার নাম কথাকলি সর্দার না। ইমদাদ ঘাড় ঘুরিয়ে তাকালো কলির দিকে, শান্ত গলায় বলল, যার সাথে তোর বাপ তোর বিয়ে ঠিক করেছিল সেও শাহিনের থেকে কোনো অংশে কম না। কৃতজ্ঞ থাক, তোকে বাঁচিয়ে নিয়েছি। আমাকে বাঁচানোর জন্য তো তুলে নিয়ে যাসনি তুই, নিয়ে গিয়েছিলি তোর প্রতিশোধ পূরণ করার জন্য। আজ আমার মনে হচ্ছে, জানিস তো আমার পুরো পরিবার একদম ঠিক বলে, তোরা মানুষই না। আমি জানি তোর বোনের নিজের কথাটা সম্পূর্ণ করার আগে ইমদাদ হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে সাবধানী গলায় বলল, আমার বোন সম্পর্কে কিছু বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কলি। অন্যের বোনের জীবন নষ্ট করার আগে হুঁশ ছিল না? এটা তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর, তোর বাপ আর 14 গোষ্ঠীকে গিয়ে জিজ্ঞেস কর যে অন্যের বাড়ির মেয়ের জীবন নষ্ট করার সময় ওদের হুঁশ কোথায় ছিল। এখন যে নিজেদের বাড়ির মেয়ের দিকে আঙুল উঠিয়েছে, অন্য সবার টনক নড়েছে, অথচ এই মানুষগুলোই নিজ হাতে আমার বোনের জীবন শেষ করেছিল। তখন কোথায় ছিলি তুই আর তোর 14 গোষ্ঠী? কলি ফের ইমদাদের দিকে আঙুল উঁচিয়ে বলল, আমি আবারও বলছি, তোরা কেউ মানুষই না। তোরা পারিসই জোর জবরদস্তি চালিয়ে নিজেরা দোষ করে অন্যদেরকে অপরাধী বানাতে, ঠিক যেভাবে তোর বোন আমার ভাইকে বানিয়েছিল আর কাল তুই আমায় বানালি। কলি ইমদাদ চড় মারার জন্য হাতটা তুলল, তবে ইয়াসমিনকে আটকালো ওকে। রাগে থরথর করে কাঁপছে ইমদাদ। কলি খুব অল্প সময়ের জন্য ভয় পেল, তারপরে নিজেকে স্বাভাবিক করলো, কেননা ইমদাদের সামনে ভয় পেলে চলবে না। ইয়াসমিন ক্রন্দরত গলায় ইমদাদকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া শান্ত হও, যা যা ইচ্ছে বলুক তাতে সত্যিটা বদলে যাবে না। সবাই জানে কে অপরাধী, দয়া করে চুপ কর তুমি। ইমদাদ দাঁত পিষে কলিকে উদ্দেশ্য করে বলল, এই মুহূর্তে এখান থেকে চলে যা, নয়তো আমি কি করব আমি নিজেও জানি না। যদি প্রাণের মায়া থেকে থাকে
তবে চলে যা কলি। আর একটা কথাও কান খুলে শুনে রাখ, তোর 14 গোষ্ঠী শয়তানের আরেক রূপ। আর আজ আমার বোনের নামে তুই আবারও যে অপবাদটা দিলি তার মাসুল তোকে দিতে হবে। তুই পস্তাবি। কলি তাচ্ছিল্য হেসে বলল, আমি পস্তাবো কিনা সেসব পরে দেখা যাবে, তবে তুই আমার সাথে যা করেছিস তার জন্য তুই অবশ্যই পস্তাবি। কথা দিচ্ছি যে তুই আমায় দিয়েছিস সে অপবাদ দিয়ে ধ্বংস করব তোকে আমি। এটা কথা কলি সরকারের প্রতিজ্ঞা। গল্প অলিতে গলিতে প্রেম। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।